ওকে, প্র্যাকটিক্যাল সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের পর্ব নম্বর 11 এটা। সো আগের টিউটোরিয়ালটিতে আমরা কাজ করেছিলাম ইফ এলস নিয়ে, অর্থাৎ ইফ এলস, তারপর এলস ইফ নেস্টিং, তারপর এলস ইফ ক্লজ যেটা অর্থাৎ সেটা নিয়ে আলোচনা করেছিলাম আর কি। তো আজকে আমরা সেই ইফ এলস নিয়ে একটা মোটামুটি অ্যাডভান্স বলা যায় যে বেসিক কিছু জানা হলে যেরকম প্রোগ্রামগুলো করতে দেওয়া হয় ল্যাবে কিংবা প্র্যাকটিক্যাল কিংবা অ্যাসাইনমেন্ট হিসেবে, সেরকম একটা প্রোগ্রাম আজকে আমরা করব। তো অ্যাকচুয়ালি ইফেলস নিয়ে কিন্তু আজকে আমরা শেষ না, আমরা আরো কয়েকটা প্রোগ্রাম করার চেষ্টা করব যেগুলো সচরাচর মানে ল্যাব অ্যাসাইনমেন্ট হিসেবে কিংবা স্কিল বাড়ানোর জন্য আপনাদেরকে ক্যাম্পাসে করানো হয়। তবে তো আচ্ছা, যাই হোক, কথা না বাড়াই, প্রায় রাতের 1:24 আর কি টিউটোরিয়ালগুলো তৈরি করার সময়। মানে সময়টা আমাকে রাত হতে হয়, কারণ হচ্ছে চারপাশে যে শব্দগুলা সেগুলো যেন না থাকে আর কি। তো যাই হোক, আমি আমার ফোল্ডারে গিয়ে রিসোর্সেস ফোল্ডারটা খুললাম এবং এখানে আমি অ্যাডভান্স ক্যালকুলেটর উইথ ইফ এলস যে মানে ফোল্ডারটা আছে আমাদের, সেটা খুলবো। তো এখানে আমি কোনো প্রিরিকুইজিটিস রাখলাম না, কারণ হচ্ছে কি আমরা ইফ এলস নিয়ে কাজ করছি যেহেতু। আপনাকে আগে যে 3টা টিউটোরিয়াল আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করা এবং থিওরিটা ভালো করে পড়া অবশ্যই 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 জরুরি এই প্রোগ্রামটা করার জন্য। আর এর সাথে যখন আপনি আগের গুলো পড়বেন তখন বলবেন যে আপনার কিভাবে প্রোগ্রামে ইনপুট নিতে হয়, কিভাবে প্রিন্টএফ লিখতে হয়, কিভাবে কিভাবে আমরা মানে যা যা বেসিক কাজগুলো আছে ওগুলো কিভাবে করতে হয় সেগুলো সম্পর্কে জানতে হবে। আর ডাটা টাইপ সম্পর্কে জানতে হবে, যে ইন্টিজার, ফ্লোট ফ্লোট এগুলো আর কি। তো আমরা কোয়েশ্চেনটা অন করি আজকে। হ্যাঁ, দেখে একটু ভয় লাগবে, অনেকগুলো কন্ডিশন আছে তো। So, আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে মেক অ্যান ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেটর ইউজিং ইফ এলস কন্ডিশনিং আন্ডার দ্য ফলোইং টার্মস। মানে হচ্ছে আমাদেরকে একটা ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেটর তৈরি করতে হবে। তো এগুলোতে যেখানে কন্ডিশন থাকবে যে যদি 0 থেকে 200 ইউনিটস ব্যবহার হয় তাহলে প্রতি ইউনিট 2 টাকা করে কাউন্ট হবে। তারপর যদি 201 থেকে 400 ইউনিটের মধ্যে হয় তাহলে 5 টাকা পার ইউনিট প্লাস 100 টাকা করে, মানে বিডিটি মানে তো বাংলাদেশি টাকা, তো 100 টাকা করে সার্ভিস চার্জ নেবে। এবং 3 নাম্বার কন্ডিশন হচ্ছে যে 401 থেকে যদি 600 ইউনিটস যদি মানে ব্যবহার হয় তাহলে প্রতি ইউনিট 6 টাকা, এবং এর 601 এর চাইতে বেশি হলে 7 টাকা করে। তো এই 200 এবং 300 যথাক্রমে থাকবে সার্ভিস চার্জ। তো এটা মিনিমাইজ করে রাখি। আমি জাস্ট আপনাকে পল্লী বিদ্যুতের হিসাবটা আমার আসলে অ্যাকচুয়ালি জানা নেই, বাট আমাদের যখন বিল প্রত্যেকটা বাসায় কিংবা অফিসে কিংবা যে কোনো জায়গায় আমাদের যে পল্লী বিদ্যুৎ বা ওয়াপদা যেটা বলেন যে আমাদের বিল দেয়, বিলটা আসে সেটা কাউন্ট হয় ইউনিট হিসেবে। তো 5 টাকা কিংবা 10 টাকা এরকম করে, মানে একটা প্রত্যেক ইউনিটের জন্য একটা চার্জ থাকে, এবং আপনি যত ইউনিট ব্যবহার করবেন তত ইউনিটে বিল পে করবেন, এবং সাথে হয়তো সার্ভিস চার্জ থাকে কিছু। তো আজকে আমরা প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে এরকম একটা প্রোগ্রাম তৈরি করা যে একজন গ্রাহক কত ইউনিট ইউজ করেছে তা আমাদের কাছে আসে, এবং আমরা ওই ইয়াটা ইনপুট দিব। ইনপুট দেওয়ার পর আমরা তার কত টাকা সর্বমোট মানে বিল এসেছে সেটা ক্যালকুলেট করব। তো সেক্ষেত্রে কিছু কন্ডিশনিং এখানে দেওয়া আছে, যে মানে যদি 201 এর থেকে 201 থেকে যদি 400 ইউনিটের মধ্যে হয় তাহলে 100 টাকার সার্ভিস চার্জ। তো সেক্ষেত্রে আমাদের কন্ডিশনটাকে একটু আপডেট করতে হবে এরকম। তো আপনি যদি ইফ এলস এর কাজ করে থাকেন তাহলে অনেক সহজ একটা প্রোগ্রাম এটা। যাই হোক, আমরা কথা কম বলি, টিউটোরিয়ালটা যত বড় হবে আমার কিন্তু ইউটিউবে আপলোড দিতে কিংবা একটু সমস্যা হয়ে যায় আর কি, যেহেতু দেশের ইন্টারনেটের অবস্থা অনেক খারাপ। সো আমি এমটি ফাইল ওপেন করে এটাকে সেভ করে ফেললাম। সেভ করলাম এটাকে রিসোর্সেস এর 11 নম্বর ফোল্ডারে। আপনাদেরকে যখন আমি রিসোর্সেস দিব কিন্তু এমটি থাকবে এরকম, আমি যে কোডগুলো করছি কিন্তু এখানে কিন্তু কোড রয়ে যাচ্ছে, এগুলো আমি কিন্তু মুছে দিব, অন্য একটা জায়গায় আমি এগুলো রাখবো আর কি। তো যাই হোক, আমি প্রোগ্রাম এখানে সেভ করি প্রোগ্রাম, এবং আমার বেসিক ইনক্লুড stdio লিখে ফেলি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট h,
মেইন, তারপর আমরা যেটা দুটো ব্র্যাকেট ইন্টিজার দিয়ে আমরা যে দুটো ভ্যারিয়েবল আমাদের লাগবে, একটা হচ্ছে ইউনিটস কমা একটা হচ্ছে ধরুন কাস্টমার নাম্বার, দুটো ভ্যারিয়েবল নিলাম এবং এন্টার, আমরা দুটো প্রিন্টএফ নিই, প্রিন্টএফ enter the customer number and his usage his and his spent units, so unit স্ল্যাশ দিয়ে একটা s দিই। যাই হোক, স্ল্যাশ দিয়ে s দেওয়ার মানে হচ্ছে ইউনিট অথবা ইউনিটস আর কি, যেটা নর্মাল ইউজ করা হয়। যাই হোক, তো আমি এরপর স্ক্যানএফ নেব, অর্থাৎ প্রথমে বলছে যে আমি ইনপুট নিচ্ছি, যে প্রথমে কাস্টমারের নাম্বার নিচ্ছি, যে অমুক কাস্টমার নাম্বার এত, আমরা যেন কাস্টমার থেকে আলাদা করতে পারি। তারপর আর নিচ্ছি যে সে কত ইউনিট ব্যবহার করেছে, যেহেতু আমরা ইউনিটগুলোকে কিন্তু কন্ডিশনিং করতে হবে। সো আমি স্ক্যানএফ নেই, স্ক্যানএফ %d and his units, so দুটো পার্সেন্ট দিয়ে নিই। টাকার অ্যামাউন্ট আপাতত আমরা জটিল অর্থাৎ ফ্লোট নিয়ে নিলাম না, সরাসরি ইন্টিজার নিয়ে নিচ্ছি আর কি। কমা দিয়ে অ্যাম্পারস্যান্ড, প্রথমে যেহেতু আমরা নাম্বার নিচ্ছি, সো কাস্টমার নাম্বার, সেভ করি কাস্টমার নাম্বার, কমা দিয়ে অ্যাম্পারস্যান্ড ইউনিটস। ওকে, হ্যাঁ, আমাদের এই দুই লাইন শেষ। এবার আমরা আমাদের কন্ডিশনিংটা শুরু করব। প্রথমে ইফ দিয়ে নিলাম, যেহেতু ইফ আমাদের ইফ এলস দিয়ে করতে হবে। সো আমরা প্রথমেই যেহেতু আমাদের প্রথম কন্ডিশনটাকে, আমি তো এটা অফ করে নিলাম, আচ্ছা কোশ্চেনটা আবার চালু করে। প্রথম কন্ডিশন হচ্ছে কি, ইউনিট যদি 0 থেকে 200 হয়, অর্থাৎ 200 এবং তার চাইতে ছোট হয়, মানে ইফ আমি এটাকে এই পাশে লাগিয়ে দিই এবং এটাকে এই পাশে দিই, সো আর কি লাগালাম, এই যে, আচ্ছা যাই হোক, যদি মানে আমাদের ইউনিট 200 অথবা তার চাইতে ছোট হয়, এই লাইনের মান হচ্ছে সেটা, এই যে এটার মান হচ্ছে মানে 0 থেকে 200 মান হচ্ছে যে 200 অথবা 200 চাইতে ছোট। আমি আপনাকে কন্ডিশনটা লিখি, ইফ ইউনিটস লেস দ্যান ইকুয়াল 200। আপনি চিন্তা করে দেখুন যে এটা কিন্তু মানে 0 থেকে 200 ইউনিটের মধ্যে হলে, আর যদি 200 ইউনিটস 200 অথবা এর চাইতে ছোট হয়, একই কিন্তু সেম কথা। সো যদি ছোট হয়, ইউনিটস কিন্তু প্রতি ইউনিট 2 টাকা করে এবং কোনো সার্ভিস চার্জ নেই। ওকে, তো তাহলে আমাদের কন্ডিশনটা হবে, আমি নিচের লাইনে গেলাম। আচ্ছা, আউটপুট দেখানোর জন্য কিন্তু আমাদের কমপ্লিট চার্জেস আরেকটা ভেরিয়েবল লাগবে, বিল অ্যামাউন্ট, যে আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম আর কি। সো ইফ ইউনিটস, আমাদের ইউনিট যদি 200 কিংবা তার চাইতে ছোট হয়, তাহলে আমাদের বিল অ্যামাউন্ট, আমার কিন্তু অ্যামাউন্ট বানান মনে হয় ভুল হয়েছে, এখানে এম একটা হবে অ্যামাউন্ট, সো একটু বড় করে থাক, অ্যামাউন্ট বিল অ্যামাউন্ট ইকুয়াল প্রতি ইউনিট 2 টাকা করে। তাহলে আমাদের এখানে ভ্যারিয়েবল যেটা আছে, আমরা ইউনিটস ইনটুর জন্য আমরা যে স্টার ইউজ করি এবং 2 লিখব এবং এটা শেষ করব, এই যে। অর্থাৎ যদি আমাদের খরচ মানে অর্থাৎ কাস্টমার যদি 200 কিংবা তার চাইতে কম খরচ করে, তাহলে তার টোটাল বিল হবে প্রতি ইউনিট 2 টাকা করে, অর্থাৎ ইউনিটস ইনটু 2, মানে ও যত ইউনিট খরচ করবে সেটার সাথে 2 দিয়ে গুণ করলে কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাব। এটা হচ্ছে যে ফার্স্ট কন্ডিশন আমাদের এখানে এন্ড। সো আমরা
যেহেতু মাল্টিপল করতেছি, মানে মাল্টিপল টেস্টিং করতেছি, সেক্ষেত্রে আমরা কিন্তু এলস ইফ ইউজ করি। এখানে আমরা নেস্টিং করব, পরে আবার এলস ইফ আরেকটা কন্ডিশন ইউনিটস। এবার আমাদের কন্ডিশনটা দেখুন, 201 থেকে বড় কিন্তু 400 থেকে ছোট, অর্থাৎ আমরা সরাসরি 400 থেকে যদি 400 অথবা 400 থেকে ছোট সেট করি এটা হবে কিন্তু। যেমন ধরুন আমি লেস দেন ইকুয়াল 400 এবং এখানে বিল অ্যামাউন্ট আমি লিখে যাচ্ছি, লিখে তারপর আপনাকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। ইউনিটস ইনটু, এক্ষেত্রে কিন্তু প্রতি ইউনিট 5 টাকা করে, সো ইউনিটস ইনটু 5। আর এখানে একটা নতুন জিনিস আছে যেটা হচ্ছে প্রতি ইউনিট 5 টাকা করে হবে এবং 100 বিডিটি কিন্তু চার্জেস হবে, মানে চার্জ। সো আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে দেই, ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমরা প্লাস 100 দিয়ে দেব, মানে 100 টাকা চার্জ। এবার আমাদের কন্ডিশন একটু স্পেস দিয়ে ভালো করে নিলাম আর কি। তো এখানে আমরা 400 দিলাম, কারণ হচ্ছে কি এলস ইফ এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে কি, মানে কন্ডিশন গুলো নিচ থেকে যায়, অর্থাৎ যেমন ধরুন উপর থেকে নিচের দিকে যাবে আর কি, যেটা হচ্ছে কি লেফট টু দ্য প্রোগ্রামার, চয়েস ইজ লেফট টু দ্য প্রোগ্রামার। বা এটা মানে কিভাবে আমি আপনাকে সিম্পলি বুঝাই যে এটা মানে ধরুন এখানে 400 অথবা 400 থেকে ছোট, হ্যাঁ, তো কিন্তু 100 অথবা 400 থেকে ছোট, তো সেক্ষেত্রে এটা এই কন্ডিশনটা পিক আপ করবে যে ইউনিটস যদি 200 থেকে 200 অথবা তার সাথে সমান হয়ে যায় তাহলে কিন্তু এটা কাজ করবে, আর 201 থেকে যদি 400 পর্যন্ত হয় তাহলে এই কন্ডিশনটা পিক আপ করবে। সো এটা আমরা আগে একটা এরকম প্রোগ্রাম দেখেছিলাম, যে কি প্রোগ্রাম মনেও নাই এখন, আমি জাস্ট পরে আপনাকে ইফ এলস ল্যাডারটা সম্পর্কে একটু আইডিয়া দেব। সো এবার যদি আমাদের এলস ইফ এর মধ্যে ইউনিটস যদি আমাদের লেস দেন ইকুয়াল, এখানে কত দেওয়া আছে 600, অর্থাৎ লেস দেন ইকুয়াল 600 হয়, তাহলে বিল অ্যামাউন্ট ইকুয়াল ইউনিটস ইনটু 6, অর্থাৎ 6 টাকা করে প্রতি ইউনিট, এবং আমাদের সার্ভিস চার্জ আসবে 200 টাকা, 200। সো এবার আমাদের শেষ কন্ডিশনটা, অর্থাৎ ডিফল্ট কন্ডিশন যেটা এলস, এখানে আমরা এলস দিব না, আমরা জাস্ট এলস দিব এবং এলস এর মধ্যে কোনো কন্ডিশন দিব না, অর্থাৎ আমাদের ডিফল্ট একটা রেজাল্ট কিন্তু এটা। সো এলস এর মধ্যে আমি লিখে দেই, আমি কেন এটা করতেছি সেটা আমি আপনাকে বিস্তারিত বলবো। একটা জিনিস মিসিং ছিল আমাদের লাস্ট টিউটোরিয়াল সিরিজটিতে, সেটা এই টিউটোরিয়ালে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আপনার। সো এলস আমাদের ডিফল্ট একটা, যেমন ধরুন বিল অ্যামাউন্ট ইকুয়াল ইউনিটস ইনটু 7 এন্ড প্লাস এটা হবে চার্জেস হচ্ছে 300 বিডিটি। ওকে, সো ব্যাপারটা হচ্ছে কি, এখানে কিন্তু আমরা কন্ডিশন সেট করেছি যে 600 থেকে ছোট হলে, মানে যদি 600 আমাদের ইনপুট, অর্থাৎ কাস্টমার ইউনিটস, এই যে ইউনিটসটা ইনপুট যদি 600 কিংবা তার চাইতে ছোট হয় তাহলে এই কন্ডিশনটা পিক আপ করবে। আর যদি 600 তারপর এখন ধরুন এর আগে কিন্তু আমরা একটা কন্ডিশন সেট করেছি 400 হলে, এখন কিন্তু ধরুন যে 300 যে নাম্বারটা 300টাও কিন্তু 600 থেকে ছোট, তো সেক্ষেত্রে 300টা কিন্তু আবার এই কন্ডিশন পিক আপ করতেছে, যে কারণ এটা 400 অথবা 400 চাইতে ছোট কন্ডিশনের মধ্যে পড়ে। এখন আবার 100টাও কিন্তু 400 থেকে ছোট, সো এটা এই কন্ডিশনটা পিক আপ করতেছে। তো বিষয়টা একটু জটিল মনে হবে কিন্তু আসলে সহজ। আর যদি ধরেন এগুলার কোনোটাই না হয়, এই তিনোটা স্টেটমেন্ট যেটা ইফ এলস ইফ দুটোর মধ্যে আমরা যেটা আছে, এটা লিমিট হচ্ছে যে 0 থেকে কিন্তু 600, যে এতটুকু পর্যন্ত। কিন্তু যদি 601 থেকে বড় হয় তাহলে আমাদের কিন্তু একটা ডিফল্ট মানে আছে যে 300 টাকা করে, অর্থাৎ 600 অথবা 600 না, 601 থেকে বড় হলে সেক্ষেত্রে আমাদের
যত আসুক, বন্ধুরা 1000 আসলেও কিন্তু এটার সাথে 7 গুণ হয় 300 টাকা সার্ভিস চার্জ আসবে। তো এই এই কন্ডিশনটা কিন্তু আমাদের দেওয়ার প্রয়োজন নেই, এর জন্য আমরা এলস এর মধ্যে কোনো কন্ডিশন কিন্তু দেই নাই। কারণ হচ্ছে কি, যদি 600 থেকে নিচে যায় অলরেডি দেওয়া আছে, কিন্তু আর 600 থেকে উপরে গেলে কিন্তু আমাদের কোনো দেওয়া নাই। সরি, আমার একটা কল আসছে। ওকে, ব্যাক। আচ্ছা, যাই হোক, যেটা আমরা বলছিলাম যে এটা ডিফল্ট কন্ডিশন অ্যাকচুয়ালি, ফোনের সাথে মানে ফ্লোটা চলে গেছে আর কি। যাই হোক, তো আমরা আমাদের প্রোগ্রামের আউটপুটটা এবার সেট করব যে প্রিন্টএফ। এবার আমরা কিন্তু প্রিন্ট করব এটা, প্রিন্টএফ কোলন দিয়ে আমরা এটাতে ওকে কাস্টমার দুটো একটা নিউ লাইন দেই, নিউ লাইন ক্যারেক্টার, তারপর কাস্টমার নাম্বার যেটা হচ্ছে ধরুন ধরুন না, এখানে কিন্তু আমাদের ওটাই দিতে হবে যে %d, অর্থাৎ আমরা যেটা ইনপুট নিব সেটা কাস্টমার নাম্বার and his total bill is কোলনে আমাদের যেটা বিল অ্যামাউন্ট কেন লিখছি না, %d হবে। এবং যাই হোক, আমরা কমার মধ্যে দুটো ভেরিয়েবল ইনক্লুড করেছি। প্রথমটা ছিল কাস্টমার নাম্বার, দ্বিতীয়টা হচ্ছে বিল অ্যামাউন্ট। টাইপ করার সময় খেয়াল রাখবেন এই যে ভেরিয়েবল নেমগুলোর মধ্যে কিন্তু স্পেস হলে কিন্তু ওইগুলা প্রোগ্রামটা এরর দেখাবে। তো এই আর কি। যাই হোক, আমাদের প্রোগ্রামটা শেষ। এলসিফ লেডার যেটা আমরা এখন কাজ করেছি এটাকে সাধারণত এলসিফ লেডার বলা হয়। এটা নিয়ে আমি একটু আলোচনা করবো। আগে আমরা দেখি যে আমাদের প্রোগ্রামটা কিন্তু ঠিক মতো কাজ করছে কিনা। ওকে, এন্টার দ্য কাস্টমার নাম্বার এন্ড হিজ স্পেন্ট ইউনিট, অর্থাৎ সে কত ইউনিট স্পেন্ড করেছে। আমি কাস্টমার নাম্বার দিলাম 101, স্পেস দিয়ে নিলাম সে 150 ইউনিট বিদ্যুৎ খরচ করেছে। সো এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের আসবে যে কাস্টমার নাম্বার 101 and his total bill amount is 300, অর্থাৎ 200 থেকে যেহেতু কম 150, সেক্ষেত্রে 2 দিয়ে গুণ হয়েছে। সো আমরা আবার প্রোগ্রামটা রান করাবো। আমাদের একটু বড় অ্যামাউন্ট দিই, যেমন ধরুন 1000 ইউনিট, 1000 না 1024 ইউনিট। কাস্টমার নাম্বার হচ্ছে 101 এবং সে 1024 ইউনিট বিদ্যুৎ খরচ করেছে এবং সেক্ষেত্রে তার বিল হবে 7468। এটা ঠিক আছে? এটা ঠিক আছে কিনা আমরা দেখি, যে 1024 ইন্টু, যেহেতু 600 এর চাইতে বেশি তাহলে সেটা 7 হওয়ার কথা এবং ইকুয়াল টু 7000, হ্যাঁ ঠিক আছে 7168 এবং সাথে 300 যোগ করলে হয় 7468 টাকা বিল আসছে আর কি। সো আমাদের প্রোগ্রামটা শেষ। এখন আমরা এখানে বিডিটিটা লাগিয়ে দিই, অর্থাৎ বাংলাদেশি টাকা বিল আসবে তার। যাই হোক, তো এখানে আমরা প্রথমে যেটা করেছি, পুরো প্রোগ্রামটা একবার বলি যে আমাদের স্টাইল বজায় রাখলাম যে হেডার ফাইল ইনক্লুড করলাম, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, যেহেতু আমরা এখানে প্রিন্টএফ স্ক্যানএফ এগুলো ব্যবহার করছি। তারপর আমরা ইনপুট নিলাম কাস্টমার নাম্বার এবং ইউনিট, কত ইউনিট সে স্পেন্ড করেছে, এবং বিল রাখার জন্য অর্থাৎ বিল আউটপুটে দেখানোর জন্য আরেকটা ভেরিয়েবল নিলাম। সো প্রথমে আমরা ইফ দিলাম এবং ইফ এর মধ্যে আমরা একটা কন্ডিশন দিলাম যে যদি 200 ইউনিট অথবা তার চাইতে ছোট কোনো সংখ্যা যদি সে ব্যবহার করে, অর্থাৎ সংখ্যার ইউনিট যদি সে ব্যবহার করে যেখানে এভাবে এখানে দেওয়া আছে, সেক্ষেত্রে তাহলে তার প্রতি ইউনিটের জন্য বিল কাউন্ট হবে 2 টাকা করে পার ইউনিট। অর্থাৎ সে যদি 100 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে কেউ, তার বিল আসবে 200 টাকা। তারপর আরেকটা কন্ডিশন এলসিফ এর মধ্যে আমরা সেট করলাম যে যদি তার ব্যবহার 400 থেকে কম হয় কিন্তু 201 অথবা তার চাইতে বেশি হয়, তাহলে বিল অ্যামাউন্ট হবে 5 টাকা করে প্রতি ইউনিট এবং সার্ভিস চার্জ হিসেবে যোগ হবে 100 টাকা। এটা আপনি বুঝতে পারবেন যে আমাদের ওই যে যোগ বিয়োগ অঙ্ক যেগুলো আমরা করেছিলাম, কিংবা ওই
প্রোগ্রাম যেটা ইকুয়েশন ইমপ্লিমেন্টেশন যে প্রোগ্রামগুলো করেছিলাম আর কি। সো তারপরে যে ইফ এলস ইফ আছে আমাদের এখানে, সেখানে আমরা কন্ডিশন সেট করলাম যে 600 কিংবা তার চাইতে যদি ছোট হয়, এবং যেহেতু এখানে কন্ডিশন 400 অথবা তার চাইতে ছোট আছে, তো সেক্ষেত্রে এখানে আমরা মানে দৈবভাবে ধরে নিব যে 401 অথবা তার চাইতে বড় কিংবা 600 অথবা তার চাইতে ছোট যদি হয়, তাহলে বিল অ্যামাউন্ট হবে প্রতি ইউনিট 6 টাকা করে এবং সার্ভিস চার্জ পড়বে 200 টাকা। এবং এলসে আমাদের ডিফল্ট একটা কন্ডিশন যে 600 এর চাইতে উপরে যত উপরে যান আপনার প্রতি ইউনিটের জন্য বিল হবে 60 টাকা করে এবং 300 টাকা সার্ভিস চার্জ হিসেবে যোগ হবে। তো এখানে যে ইফ এলস একটা স্ট্রাকচার, এটাকে এলস ইফ ল্যাডার বলা হয়। রিসোর্সেস এর জন্য আমি বইটি রেফার করব না, বই রেফার করলে প্রোগ্রামটা দেখতে পাবেন যে বালাগুড়ি স্বামীর এক্সাম্পল 5.5 এর সাথে কিন্তু প্রোগ্রামটা মিল পাবেন। আমি জাস্ট আমার মতো করে বলেছি এবং ওখানে অন্যরকম করে দেওয়া ছিল, আর থিওরিটাও কিন্তু ওখানে আছে যে এলস ইফ ল্যাডারটা অ্যাকচুয়ালি কি। সো আমি আপনাকে গুগল থেকে দেখাই এলস ইফ ল্যাডার, যেটা একটু আগে আমি সার্চ দিয়েছিলাম। ওকে, এটা দেখি এলস ইফ ল্যাডার। ওকে, এখানে ও কি লিখেছে, গৌরব মিত্তাল নামে একজন ইন্ডিয়ান ব্লগার। So in C programming language, the else if ladder is a way of putting multiple ifs together when multiple decisions are involved. It's one of the types of decision making and branching statements. Simple, এটা এত কিছু না। এখানে যে স্ট্রাকচারটাই লক্ষ্য করুন, if condition 1 তাহলে স্টেটমেন্ট 1, অর্থাৎ যদি একটা কন্ডিশন দেওয়া থাকে, মানে একটা কন্ডিশন যেটা আমাদের এখানে ছিল যে if এর মধ্যে আমাদের মধ্যে যেটা ছিল 200 কিংবা তার চেয়ে ছোট হলে এরকম একটা, তারপর এলস ইফ থাকবে একটা, যেখানে আরেকটা কন্ডিশন থাকবে। দেখতে পাচ্ছেন যে স্টেটমেন্ট মানে এলস ইফ এর মধ্যে যদি কন্ডিশন 2 হয় তাহলে স্টেটমেন্ট 2 হবে কন্ডিশন n, অর্থাৎ যত নিচে যাবেন ততটা এলস ইফ দিয়ে যাবেন। এবং লাস্টটাতে কিন্তু আমাদের একটা ডিফল্ট স্টেটমেন্ট থাকবে, ডিফল্ট স্টেটমেন্ট যেটা মানে পুরো প্রোগ্রামে সত্য থাকবে ডিফল্ট, অর্থাৎ এই যে কন্ডিশনগুলো একটা না একটা কন্ডিশন তো এখানে মধ্যে মানে স্ট্যাটিক থাকবে, যেমন ধরুন 601 কিংবা তার চাইতে যত উপরে যাওয়া যায়, এটা একটা স্ট্যাটিক কন্ডিশন। কিন্তু এখানে কিন্তু লিমিট দেওয়া আছে যে 401 থেকে 600 কিংবা 201 থেকে 400 কিংবা 0 থেকে 200, কিন্তু এটাতে কোনো কন্ডিশন আছে, একটা আছে শুধু 601 থেকে যত উপরে যায়। আর এগুলা যখন মিট আপ করবে তিনটাই, কিংবা এটা যখন মিট আপ করবে তখন এটাই তো কাজ হবে, এটা ডিফল্ট যেটা আছে। সো এই ডিফল্ট স্টেটমেন্টটা কাজ করবে আর কি। তো আমাদের ক্ষেত্রে এই ডিফল্ট স্ট্রাকচারটা ছিল 601 কিংবা তার চাইতে বড়। তো একটু পরে দেখবেন বইতে যে এখানে যেটা লেখা আছে আর কি, this construct is known as else if ladder, the conditions are evaluated from the top of the ladder to downwards, অর্থাৎ এই যে প্রথম থেকে নিচের দিকে কাজ করছে আর কি। Okay, as soon as the true condition is found, the statement associated with it is executed and control is transferred to the statement x keeping the rest of the ladder, অর্থাৎ যখন একটা কন্ডিশন ম্যাচ করেছে বাকি সব কিন্তু স্কিপ করেছে। when all the n conditions become false, অর্থাৎ এই তিনটা যখন ফলস হয়ে যাবে, মানে এখানে n পর্যন্ত দেখতে পাচ্ছেন 1 2 3 n, যেটা আমরা আমাদের পূর্ণ সংখ্যার একটা বলা হয় আর কি। এই সবগুলো যখন ফলস হয়ে যাবে তখন the final else contains the default statement will be executed, অর্থাৎ সর্বশেষ এটা কিন্তু এক্সিকিউটেড হবে। এটাই আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু এখানে একটা লাইনে লিখে ভদ্রলোক বুঝিয়ে দিয়েছেন যে এই তিনটা কন্ডিশন যদি ফল করে অথবা ফলস হয়, সেক্ষেত্রে একটা ডিফল্ট কন্ডিশন কাজ করবে। এবং এখানে যে ডিফল্ট কন্ডিশনটা আছে যে 601 কিংবা তার চাইতে যত উপরে যাওয়া যায় সব ইউনিট বিলের জন্য প্রতি ইউনিট 60 টাকা করে কাটবে এবং 300 টাকা ভ্যাট না অ্যাকচুয়ালি সার্ভিস চার্জ হিসেবে যোগ হবে। তো আমাদের ইফেলস নিয়ে এটা একটা প্রোগ্রাম ছিল যে ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেটর। নেক্সট আমরা হয়তো আরেকটা প্রোগ্রাম দেখবো, কি প্রোগ্রাম দেখবো সেটা এখনো ঠিক করা হয়নি, যখন মানে আসবেন তখন হয়তো বুঝতে পারবেন। তো আমি অফ করি এবং প্র্যাকটিস করতে থাকুন। অ্যাকচুয়ালি মেইন ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিসের মধ্যে, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন কিন্তু আপনার তত বেশি ভুল বের হবে এবং তত বেশি আপনি শিখতে থাকবেন। আর যখন কন্টেস্টে যাই আপনারা এগুলা বলবে যে এগুলো কি, যখন আপনি শিখে যাবেন একবার তখন আপনার কাছে মনে হবে যে এগুলো কি, এগুলো কোনো প্রোগ্রাম হলো নাকি। হ্যাঁ, এগুলো কি কন্টেস্টে কিন্তু মানে যারা কন্টেস্ট করে তারা কিন্তু আরো অনেক জটিল জটিল প্রোগ্রাম সলভ করে। তো আমরা
ওকে, আজকের জন্য এতটুকুই থাক। ভালো থাকবেন এবং নেক্সট টিউটোরিয়াল জন্য সবাইকে আমন্ত্রণ আর কি। যদি আমি বেঁচে থাকি তাহলে এরকম রাতের বেলাতেই তৈরি করতে হবে সেটা। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।